नमस्कार बंधुरा आमार चैनेले नतून एक भिडियोते सबाइके स्वागत जानाच्छि। आज के निये चले एलाम तोमादेर संगे 14टा इउजफुल किचेन टिप्स। आशा करछि टिप्स 14टा टिप्स तोमादेर अनेक काजे लागबे। टिप्सगुलो भालो लेगे थाकले लाइक कमेंट शेयर करो और चैनेले यदि नतून हये थाको ताहले प्लिज चैनेलटाके सबस्क्राइब करे जेओ। तो चलो देखे नेওয়া যাক आजकेर परपर 14टा स्मार्ट किचेन टिप्स। और टिप्सगुलो मेने काज करले संसारेर काजगुलो जेरकम अनेकटा सहज हये जाय सेई संगे संसार खरच किछुटा हलेओ कमानो जाय। तो देखो बंधुरा शीत तो प्राय जेते बसेছে এখন আর সেরকম ঠান্ডা নেই, তার জন্য এই মোটা মোটা জ্যাকেটগুলো আর আমাদের কোনো কাজে লাগে না। এই জ্যাকেটগুলো পরের বছরের জন্য আমরা তুলে রেখে দেবো। তো আমরা এই জ্যাকেটগুলোকে যেখানেই রাখি না কেন সেখানে দেখা যায় অনেকটা জায়গা নিয়ে নেয়। সেই সঙ্গে এই রকম করে ভাঁজ করে রাখলে ভাঁজটাও সহজে খুলে যায়। অন্যান্য জামা কাপড়গুলো বের করতে গেলে দেখা যায় এগুলো টানা হয়ে সেই ভাঁজটাও নষ্ট হয়ে যায়। তার জন্য তোমরা কিভাবে করে এইগুলোকে ভাঁজ করে রাখবে, জায়গাটাও কম নেবে, সেই সঙ্গে এই ভাঁজটা কোনোভাবে খুলে নষ্ট হবে না। নিচ থেকে আমি কিছুটা অংশ মুড়ে নিলাম, সেই মোড়া অংশে দুপাশ থেকে দুটো হাতা নিয়ে ঢুকিয়ে দিলাম। তারপরে উপরের দিকে যে টুপি মতন আছে নিচে যে পকেটটা সৃষ্টি হলো, তো সেই পকেটের মধ্যে এই টুপিটাকে ঢুকিয়ে দিলাম। তো জিনিসটা একদম লক হয়ে গেল, কোনোভাবে এই ভাঁজটা খুলেও যাবে না, সেই সঙ্গে অনেকটা ছোট্টভাবে ফোল্ড করা গেল। তারপরে জায়গাটাও কম নেবে, সেই সঙ্গে এই ভাঁজটা কোনোভাবে নষ্ট হবে না। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এইভাবে করে তোমরা শীতের পোশাকগুলোকে গুছিয়ে ফেলতে পারো। বন্ধুরা মাটির প্রদীপ তো আমরা সবাই ব্যবহার করে থাকি। মাটির প্রদীপ ব্যবহার করার পরে যেটা হয়ে যায় এরকম কালো হয়ে যায়। কালো হয়ে গেলে সেটা দেখতে ভালো লাগে না। কেনার সময় দেখো একদম নতুন যখন থাকে কতটা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু ব্যবহার করার পর এরকম কালো হয়ে গেলে সেটা দেখতেও ভালো লাগে না। তো তার জন্য একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি মাটির প্রদীপগুলোকে এইভাবে করে জ্বালিয়ে থাকো তাহলে কোনোভাবে আর কালো যে কালিটা পড়ে যায় সেটা আর পড়বে না। তো আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে সলতেটা দিয়ে দিলাম। তো সলতে যখন জ্বালি আমরা নর্মালি এইভাবে করে জেলে থাকি, কিন্তু এইভাবে না জেলে একটা সেফটি পিন নেবে। তো আমি এখানে একটা বড় ধরনের সেফটি পিন নিয়েছি, যে যাতে সেফটি পিনটা প্রদীপের এপাশ ওপাশ হয়ে যায়। আর একটু ছোটো হলে অসুবিধা হয়ে যাবে, একটু বড় ধরনের সেফটি পিন নেবে। আর সেফটি পিনের যে মাঝে গোল রাউন্ড অংশটা আছে তার মধ্যে থেকে সলতের মুখটাকে বের করে দিলাম। তো এরপরে যদি প্রদীপটাকে জ্বালি তাহলে এই প্রদীপটা দেখো মানে এই সলতেটা প্রদীপের একদম মাঝ বরাবর জ্বলছে, সেই কারণে এই প্রদীপটার কালো হবে না। ধারে যে মুখের দিকটায় কালি পড়ে যায়, কালো হয়ে যায়, এই সমস্যাটা হবে না। প্রদীপটা মাঝখানে একদম সুন্দরভাবে জ্বলতে থাকবে। তোমরা একবার এইভাবে করে জ্বালিয়ে দেখো। আর যখন দেখবে যে সলতেটা একটু মানে ছোট হয়ে গেছে, নিচের থেকে তোমরা একটু ঠেলে দেবে বা উপর থেকে একটু টেনে দেবে, দেখবে আবার সুন্দরভাবে জ্বলতে থাকবে। আশা করছি বন্ধুরা তোমাদের এই প্রদীপের আইডিয়াটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে এলাম বন্ধুরা আছে পরবর্তী টিপসে। আর পরবর্তী টিপসটার জন্য আমি এখানে অল্প করে বাটিতে ভিনিগার নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে অল্প করে একটু তুলো নিয়েছি। ভিনিগারের মধ্যে তুলোটাকে ডুবিয়ে দেওয়ার পরে এক্সট্রা যে ভিনিগারটা তুলোর মধ্যে ছিল সেটাকে চিপে বের করে দিয়েছি। তো দেখো বন্ধুরা আমাদের হাজব্যান্ডরা যে হেলমেট বা আমরা যে হেলমেটগুলো ব্যবহার করে থাকি, ব্যবহার করতে করতে অনেকটাই নোংরা হয়ে যায়, ক্র্যাচ পড়ে যায়, আর একটা ঘোলাটে টাইপের ব্যাপার হয়ে যায়। তো সেইটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করছি। তো ভিনিগার দিয়ে এইভাবে করে তুলো দিয়ে এটাকে পরিষ্কার করে নেবে, দেখবে এই কাঁচটা একদম স্বচ্ছ হয়ে যাবে, একদম নতুনের মতন ঝকঝক করবে। আর সেই যে একটা ঘোলাটে ব্যবহার করতে করতে একটা ঘোলাটে মতন হয়ে যায়, সেটা কিন্তু আর থাকবে না। তো এইভাবে করে তোমরা ভিনিগারের তুলোটাকে একটু মানে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পরে এই ভেজা তুলোটা দিয়ে ভেতর বাইরে দুপাশে সমস্ত জায়গায় পরিষ্কার করে নেবে, দেখবে কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে শুকনো একটা সুতির কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা চকচক করছে। তো দেখো বন্ধুরা কতটা চকচক করছে, একদম স্বচ্ছ কাজ হয়ে গেছে। আর যে সমস্ত ক্র্যাচগুলো পড়েছে সেগুলো তো আর দূর করা যাবে না, কিন্তু যে ধুলো ময়লাগুলো বা এক্সট্রা যে একটা ঘোলাটে ভাব হয়ে যায় সেটা কিন্তু সহজে এইভাবে করে ভিনিগারের সাহায্যে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো পুরো হেলমেটটা আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু যে সমস্ত জায়গায় ক্র্যাচ দাগগুলো আছে এগুলো কিন্তু তোলাটা কখনোই সম্ভব নয়। তো আশা করছি এই আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা বাড়িতে যে ছোটো ছোটো যদি বাচ্চারা থাকে, বাচ্চারা যে এই ধরনের বুটগুলো ব্যবহার করে থাকে, আর এই বুটের ভেতরে একটা শোল দেওয়া থাকে। তো ব্যবহার করতে করতে অল্প কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এর ভেতরে যে সোলটা থাকে সেই সোলটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা সোলটা যখন নষ্ট হয়ে যায়, ভেতরের এই যে শক্ত অংশগুলো এগুলো বাচ্চাদের পায়ে তো লাগেই, তার ফলে বাচ্চারা এই জুতোটা আর পরতে চায় না। আর জুতোটা যেহেতু পুরোটাই একদম ভালো নতুনের মতন রয়েছে, আর এই নতুন জুতোটা আমরা ফেলেও দিতে পারি না। তো তার জন্য নিয়ে নিতে হবে মোজা। হ্যাঁ বন্ধুরা, মোজাকে তোমরা এইভাবে করে একটু ভেতরে দিয়ে তারপরে জুতোটাকে ব্যবহার করবে, দেখবে বাচ্চারা কিন্তু আরাম বোধ করবে, আর কিন্তু পায়ে লাগবে না। ওই যে শক্ত অংশটা পায়ে লেগে যায় সেটাও হবে না। বা বাচ্চাদের পায়ে থেকে যদি জুতোটা এক সাইজ বড় হয় তাহলে জুতোটা খুব সুন্দরভাবে পায়ের সঙ্গে টাইট হয়ে সেটও হয়ে যাবে। তোমরা এইভাবে করে যদি ভেতরের শোলটা নষ্ট হয়ে যায় এইভাবে করে তোমরা জুতোগুলোকে ব্যবহার করতে পারো। পরবর্তী টিপসটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। বাচ্চাদের স্কুলের ব্যাগ হোক কিংবা হচ্ছে যে কোনো ব্যাগে চেনই হোক না কেন, চেনটা টানার জন্য এই যে একটা ধরার অংশ থাকে, অনেক সময় এটা ছিঁড়ে যায়, কেটে যায়। তো তার ফলে নিচে যে ছোট
ছোট্ট অংশটা থাকে, এই ছোট্ট অংশটা ধরে চেনটা আমাদের বন্ধ করতে খুলতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো তার জন্য সহজ একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে একটা সেফটি পিন। তো আমি এখানে একটা সেফটি পিন দেখো চেনের মধ্যে পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে কিছু সামান্য আমি পুঁতি নিয়েছি। এরকম পুঁতি আমাদের বাড়িতে এদিক ওদিক তো থাকেই, তো সেরকম বেশ কয়েকটা পুঁতি নিয়ে আমি সেফটি পিনের মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। পুঁতিটা দেওয়ার একটাই কারণ, তো সেফটি পিনটা যাতে দেখতে কোনোভাবে খারাপ না লাগে। অনেকের মনে হতে পারে যে সেফটি পিন পরিয়ে দিলে জিনিসটা দেখতে খারাপ লাগবে, তো পুঁতি দেওয়ার কারণে সেফটি পিন বলে সহজে মনেও হবে না, আর এই সেফটি পিনটা ধরে চেনটাকে খুলতে বন্ধ করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চা করার পরে এই যে চায়ের পাতাগুলো, এই চায়ের পাতাগুলো আমরা ছেঁকে সাধারণত ফেলে দিই। ফেলে না দিই, দেখো যখন তোমরা চা করার পরে চাটা ছেঁকে নেবে, যখন হালকা একটু গরম থাকবে, ঠিক গরম অবস্থাতে এই কাজটা করে নিতে পারি। তো দেখো কাচের বাসন ব্যবহার করতে করতে একটু ঘোলাটে টাইপের হয়ে যায়, তো এইভাবে করে গরম চায়ের পাতা দিয়ে যদি একটু আমরা ঘষে পরিষ্কার করে নিই, তাহলে সেই ঘোলাটে ভাবটা সহজেই দূর হয়ে যাবে। তো বাজারে তো পরিষ্কার করার জন্য অনেক ধরনের ক্লিনজার কিনতে পাওয়া যায়, কিন্তু ফ্রিতে যদি আমরা এইভাবে করে ফেলে দেওয়া জিনিসগুলোকে একটু ব্যবহার করে কাজে আমরা লাগিয়ে নিতে পারি, তাহলে ক্ষতি কী। এইভাবে করে একটু ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে চলে সংসারে খরচ অনেকটাই কিন্তু আমরা সাশ্রয় করে নিতে পারি। একটু একটু করতে করতে একদিন কিন্তু অনেকগুলো টাকা আমরা বাঁচাতেই পারি। তো এইভাবে করে কাঁচের বাসনগুলো আমি পরিষ্কার করে নিলাম। এরপরে আমি ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা ঝকঝক করছে। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। এরপর থেকে চায়ের পাতাগুলো অযথা না ফেলে দিয়ে এইভাবে করে ছোট্ট ছোট্ট কাজে কিন্তু আমরা ব্যবহার করতেই পারি। এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, পরবর্তী টিপসটার জন্য আমি এখানে গ্যাস ওভেনটাকে অন করে দিলাম, আর এর উপরে বসিয়ে দেবো হচ্ছে একটা তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব, আর গরম তাওয়ার উপরে দিয়ে দেবো হচ্ছে কাপড়। হ্যাঁ বন্ধুরা, পরিবারের যে কারোরই কাপড় হতে পারে, সেটা যেন অবশ্যই সুতির কাপড় হয়। তো সুতির কাপড়টাকে আমি এখানে গরম তাওয়ার উপরে দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নিলাম। যেহেতু এখন ঠান্ডার সময় বিভিন্ন জায়গায় গাঁটে গাঁটে দেখবে যন্ত্রণা হয়ে থাকে, বিশেষ করে একটু যদি বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে এরকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়, আর ডাক্তারের কাছে গিয়ে গাদাটায় টাকা আমাদের খরচ করতে হয়। তো এইভাবে করে যে সমস্ত জায়গায় গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে, তো সেই সমস্ত জায়গায় যদি তাওয়া গরম করে কাপড় গরম করে তারপরে যদি সেঁক দিয়ে দিতে পারি, তাহলে এই ব্যথা থেকে আমরা খুব সহজে আরাম পাবো, আর ডাক্তারের কাছে গিয়ে গাদাটায় আমাদের টাকা কিন্তু খরচ করতে হবে না। একবার তাওয়াটাকে যদি খুব ভালো করে আমরা গরম করে নিতে পারি, তাহলে 10 থেকে 15 মিনিট আমরা খুব সহজে এইভাবে করে কাপড় দিয়ে গরম তাওয়ার সেঁকটা নিতে পারবো। আর ফ্রিতে যদি আমাদের এই কাজগুলো বাড়িতেই হয়ে যায়, তাহলে অযথা আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ডাক্তারের কাছে গেলে গাদাটায় টাকা আমাদের খরচ হয়ে যায়। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তার জন্য নিয়ে নিলাম হচ্ছে একটা ডাঁটি ভাঙা কাপ। তো এই কাপটা যেহেতু ডাঁটিটা ভেঙে গেছে, কোনো কাজে এটা চা খাওয়ার কাজে আর ব্যবহার করতে পারবে না, তো সেই জন্য নিয়ে নিলাম হচ্ছে এই কাপটাই বেছে নিলাম। আর সেই সঙ্গে এর সঙ্গে মিশিয়ে দিলাম হচ্ছে চা পাতা, বেকিং সোডা, আর নেব হচ্ছে পাউডার। যেই পাউডার তোমরা ব্যবহার করো, তো সেই পাউডারটাই এখানে নেবে। কোনো যদি ডেট ফেল হয়ে যাওয়া পাউডার থাকে, সেটাও এখানে ব্যবহার করতে পারো। অনেক সময় কী হয়ে যায়, পাউডারগুলো ডেট ফেল হয়ে যায়। ডেট ফেল হয়ে গেলে আমরা আর এগুলোকে গায়ে ব্যবহার করি না, এগুলোকে আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এই সমস্ত কাজে ব্যবহার করে নিতে পারি। বা বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, বাচ্চারা অনেক সময় ঢেলে ফেলে, সেই সমস্ত পাউডারগুলো আমরা ফেলে দিই, তো সেই পাউডারগুলো গুছিয়ে রাখতে পারো। তো এইভাবে করে বিভিন্ন কাজে তোমরা সেই পাউডারগুলোকে ব্যবহার করে নিতে পারো। তো পাউডার, বেকিং সোডা, চা পাতা তিনটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চামচের সাহায্যে। এরপরে উপর থেকে একটা কাগজ দিয়ে, কাগজটা যাতে কোনোভাবে পড়ে না যায় সেই জন্য, বা ভেতরের মিশ্রণটা কোনোভাবে যাতে বেরিয়ে না যায়, আমি একটা কাগজ দিয়ে কভার করে দিলাম, আর গার্ডার দিয়ে আটকে দিয়েছি। ওপর থেকে একটু ফুটো ফুটো করে দিলাম, যাতে ভেতরের মিশ্রণ থেকে খুব ভালো একটা মিষ্টি সুগন্ধ বেরোতে থাকে। তো এটাকে কোথায় ব্যবহার করব, তো দেখো বন্ধুরা, আলমারিতে আমরা তো অনেক জামা কাপড় একসঙ্গে রেখে থাকি। তারপরে কি হয়, অনেক জামা কাপড় যেহেতু একসঙ্গে থাকে, একটা গুমাটে গন্ধ সৃষ্টি হয়, আর সেটাকে সুগন্ধে ভরানোর জন্যই আমরা বাজার থেকে ন্যাপথলিন কিনে নিয়ে এসে ব্যবহার করে থাকি। কিন্তু বাড়িতে চা পাতা, বেকিং সোডা আর পাউডার মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে যদি আমরা 2-3টে জায়গায় করে আলমারির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, তাহলে এই যে একটা বাজে দুর্গন্ধটা কোনোভাবে হবে না, বা যদি কোনো দুর্গন্ধ হয়ে থাকে, তাহলে সেই দুর্গন্ধটা সহজে চলে যাবে। এভাবে করে তোমরা ন্যাপথলিন ছাড়া পুরো আলমারির মধ্যে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো, কোনোভাবে কোনো দুর্গন্ধের সৃষ্টি হবে না। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই এরকম বাড়িতে স্টিলের জলের বোতলগুলো ব্যবহার করে থাকি, আর ব্যবহার করতে করতে একটা লালচে জলের দাগ ভেতরে জমা হয়ে যায়। তো এটাকে পরিষ্কার করার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। তো আজকে সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা এই লালচে দাগটা কোনো পরিশ্রম, কোনো ঝামেলা ছাড়াই, একদম ঘষা মাজা ছাড়াই তোমরা একদম পরিষ্কার করে নিতে পারবে। তো প্রয়োজন হবে কিছুটা গরম জল। তো আমি এখানে গরম জলটা নিয়েছি, আর গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো গরম জলটা দিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে চাল।
তো কিছুটা আমি চাল নিয়েছি, চালটা এর ভেতরে দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণের জন্য নাড়িয়ে এটাকে রেখে দেবো। 5-7 মিনিট আমি এইভাবে করে রেখে দেবো, আর কিছুই করব না। ব্যাস 5-7 মিনিট পর আমি ফিরে আসছি, আর 5-7 মিনিট পর এটাকে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নিলেই একদম ভেতরে যে লালচে দাগ বা জলের দাগ যেটা বসে গেছে সেটা খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। কোনো সার্ফ সাবান কোনো কিছু বা কসব্রাইটের কোনো কিছুরই প্রয়োজন হবে না, ঘষতেও হবে না। তোমরা একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নেবে ভালো করে, দেখবে ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে, যে লালচে দাগটা ছিল সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠে যাবে। তো দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে। আমরা যখন আদা রসুন পেঁয়াজ অল্প একটু পেস্ট করার প্রয়োজন হয়ে পড়ে, আমরা এই ধরনের ছোটো ছোটো পিলারগুলো বা গ্রেটারগুলো ব্যবহার করে থাকি। আর এই গ্রেটারে গ্রেট করলে যেটা সমস্যা হয়ে যায়, অনেকটা করে পেস্ট পেছনে সামনে জড়ে যায়, আর সেটা আমাদেরকে ধুয়ে ফেলতে হয়, সেটা অযথাই নষ্ট হয়ে যায়। তার জন্য কি করবে, এরকম একটা প্লাস্টিক নেবে, আর প্লাস্টিকের মধ্যে আমি গ্রেটারটাকে ঢুকিয়ে দিলাম। তো গ্রেটারটাকে প্লাস্টিকের মধ্যে রেখে ওপর থেকে এবার যদি আমি পেঁয়াজ আদা রসুন যেটাই পেস্ট করার প্রয়োজন, তো এইভাবে করে যদি আমি গ্রেট করে নিই, তাহলে খুব সুন্দরভাবে এটা গ্রেট হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে, কোনোভাবে একটুও নষ্ট হবে না। তো দেখো বন্ধুরা, এই যে প্লাস্টিকের ওপর থেকে কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কোনোভাবে একটুও পেস্ট নষ্ট হবে না প্লাস্টিকের ওপরে যেটা আছে। তো এইভাবে করে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। কোনোভাবে হচ্ছে গ্রেটারের যে অংশ মানে আদা বা রসুনের পেস্টগুলো লেগে থাকে সেটা লাগবে না, আর গ্রেটারটাও আমাদেরকে ধুয়ে পরিষ্কার করতে হবে না। তো ব্যাস, প্লাস্টিকটা ফেলে দিলেই দেখতে পাচ্ছ গ্রেটারটা একদম পরিষ্কার রয়েছে। ধুয়ে যাবে যেরকম আমাদেরকে গ্রেটারটা পরিষ্কার করতে হলো না, সেই সঙ্গে একটুও পেস্টও আমাদের নষ্ট হলো না। চলে যাচ্ছে বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। বন্ধুরা, কাজ করার সময় অনেক সময় অজান্তে বাড়িতে আমাদের হাত থেকে হোক বা ভুলবশত তেল পড়ে যায়। আর যখন এইভাবে করে মেঝের ওপরে তেল পড়ে যায়, আমরা পরিষ্কার করার জন্য শুকনো কাপড় ব্যবহার করে থাকি। কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়। কাপড়টাকে বারবার ধুয়ে পরিষ্কার করতে হয়, তারপরেও কাপড় থেকে তেল চিটচিটে একটা ভাব সেটা যেতে চায় না। তোমরা কিভাবে এই যে মেঝে যে তেল পড়ে গেছে সেটা সহজেই তুলে ফেলতে পারবে? তো তার জন্য নিয়ে নিতে হবে হচ্ছে আটা। হ্যাঁ বন্ধুরা, যে রুটি করার জন্য যে আমরা আটা ব্যবহার করে থাকি, তো সেই আটা অল্প করে নেবে, এইভাবে করে তেলের ওপরে ছড়িয়ে দেবে। আটা দিয়ে যদি পরিষ্কার করে থাকি তাহলে যেটা সুবিধা হবে, এইভাবে করে আটা দিয়ে পরিষ্কার করলে আমাদের দুটো সুবিধা হবে। এক, দেখো বন্ধুরা, কাপড় দিয়ে যখন আমরা এটাকে পরিষ্কার করতে যাব, সেই কাপড়ের মধ্যে একটা তেল চিটচিটে ব্যাপার হয়ে যাবে, আর সেই কাপড়টাকে পরিষ্কার করতে গেলে অনেক রকম ঝামেলার মধ্যে পড়তে হয়। সেই কাপড় থেকে আবার সহজে তেল চিটচিটে ব্যাপারটা যেতেও চায় না। তাছাড়া আমরা পরিষ্কার করে নেওয়ার পরে মেঝের মধ্যেও একটা পিচ্ছিল ভাব থেকে যায়। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তারাও স্লিপ খেয়ে যাওয়ার ভয় থাকে। আটা দিয়ে যদি পরিষ্কার করে থাকি, খুব সহজে এই যে তেলটা এটা এইভাবে করে তুলে ফেলতে পারবো। কোনো রকম কাপড় কোনো কিছু এখানে ব্যবহার করতে হবে না, খুব সুন্দরভাবে এইভাবে করে মেঝে থেকে তেলটাকে তুলে নিতে পারবো। বা পরিষ্কার করার পরে দেখবে মেঝের মধ্যে একটুও তেল থাকবে না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো রকম একটা তেল চিটচিটে বা হচ্ছে একটা পিচ্ছিল ভাব সেটাও কিন্তু নেই। খুব সুন্দরভাবে এইভাবে করে আটা দিয়ে মেঝে থেকে তেল তুলে আমরা পরিষ্কার করে নিতে পারবো। মেঝেটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, এখানে একটা কন্টেনারের মধ্যে আমরা যে সবজিগুলো ব্যবহার করে থাকি না, তো সেই সবজির খোসাগুলো ভিজিয়ে আমি 2 দিন রেখেছিলাম। তো 2 দিন পরে আমি এটাকে বের করে নিয়ে এসেছি। আর এই যে সবজির খোসা ভেজানো জলটা, এটাকে কী কাজে আমরা ব্যবহার করব, তো তারই একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোজ তো রান্নাবান্না হয়, আর রান্নাবান্না করার পরে এই যে সবজির খোসাগুলো বের হয়, আলু পেঁয়াজের খোসা, কলার খোসা, বিভিন্ন খোসা বের হয়, আর এগুলো আমরা অযথাই ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে ছোট ছোট আমরা কাজেও ব্যবহার করতে পারি। তো আমি এখানে ছেঁকে নিলাম সবজি খোসা যে ভেজানো জলটা, সেটা ছেঁকে নিলাম, নিয়ে নর্মাল প্লেন জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মানে যতটা সবজি খোসা ভেজানো জল হয়েছে, ঠিক ততটা প্লেন জলের সঙ্গে এটা আরেকটু জল দিয়ে এটাকে মিশিয়ে বাড়িয়ে নিলাম। তো এটাকে কি কাজে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, আমরা যে বাড়িতে ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়ে থাকি, এই প্ল্যান্টগুলোতে কোনোভাবে বাইরে সার আমি ব্যবহার করি না। কারণ এইগুলো যেহেতু ঘরের ভেতরে থাকে, বাড়িতে বাচ্চারা থাকলে তো তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেই জন্য এই সমস্ত গাছগুলোকে কিন্তু সার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, এইগুলোকে খাদ্য দেওয়ারও প্রয়োজন হয়ে পড়ে। তো সেই জন্য আমরা এইভাবে করে সবজির খোসা ভেজানো জল আমরা ব্যবহার করতে পারি, কিংবা ডিমের খোসাকে গুঁড়ো করে, এই সমস্ত জিনিসগুলো যেগুলো রেগুলার আমাদের রান্নাঘরে বের হয়, সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে বাইরে থেকে কোনো ধরনের খাবার বা সার দেওয়ার এখানে প্রয়োজন হবে না। তো যেহেতু এগুলো ইনডোরে থাকে, কোনো রকম সার না ব্যবহার করাই একদম ভালো। তো আমার যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তো আমি তো কোনোভাবেই বাইরের কোনো কেনা
সার বা কোনো কিছু এখানে ব্যবহার করি না। এইভাবে করে একদম ঘরে যেগুলো হচ্ছে রান্নাঘরে সবজি যে খোসা ভেজানো জল এই সমস্তগুলোই ব্যবহার করে থাকি। আর গাছগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে কোনো জিনিস যদি আমাদের ফ্রিতে হয়ে যায় তাহলে বেকার বেকার টাকা খরচ করে কেনার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোর জন্য এইভাবে করে সবজির খোসা বা ডিমের খোসা এগুলোই কি চা পাতা এগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি। তো দেখো বন্ধুরা, প্রেশার কুকারে আমরা অনেকেই ভাত রান্না করে থাকি যাতে গ্যাস খরচটা একটু কম হয়। তো প্রেশার কুকারে ভাত রান্না করতে গেলে যেটা সমস্যা হয়ে যায় বিশেষ করে নতুন গৃহিণীদের ক্ষেত্রে, জলের পরিমাপটা ঠিকঠাক করে না দিতে পারলে কখনো বেশি হয়ে যায় বা কখনো কম হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে একটা আইডিয়া শেয়ার করছি, তোমরা এইভাবে করে জলের মাপটা দেবে, দেখবে কখনোই বেশিও হবে না আবার কমও হবে না। যতটা পরিমাণে চাল নেবে তো চালের ওপরে ঠিক জল যতটা দেবে তো চালের ওপরে তোমরা এইভাবে করে হাতের আঙুলগুলো রাখবে। দেখো বন্ধুরা, যদি 3-4 জনের ভাত রান্না করো একসঙ্গে প্রেশার কুকারের মধ্যে তাহলে এই যে গাঁট আছে 2 গাঁট পর্যন্ত তোমরা জলটা মেপে দেবে। চালের ওপর থেকে তোমরা মাপটা নেবে। আর যদি মানে একজনের জন্য ভাত রান্না করো তাহলে 2 গাঁটের কিছুটা কম করে তোমরা জল দেবে। আমি এখানে একজনের জন্য ভাত বসাচ্ছি তো সেই জন্য আমার জলটা অল্প করেই দিতে হবে, কারণ চালের পরিমাণটা একদমই কম। তো এইভাবে করে 2 গাঁটের নিচে জল আছে তো সেরকম দেখে জলটা আমি দিলাম। তো এইভাবে করে মাপ নেবে, তাহলে ভাতগুলো একদম ঝরঝরে হবে। দেখো বন্ধুরা, আমরা যে পাত্রে দুধ গরম করে থাকি সেই দুধটা যখন শেষ হয়ে যায় সেই পাত্রে কিছুটা সর লেগে থাকে। আর আমরা কি করি, সেটাকে অযথাই ধুয়ে ফেলে দিই। তো এই সরটা আমাদের অযথাই নষ্ট হয়ে যায়। তারপরে ধুয়ে ফেলার পরে এই যে আমরা যখন স্কচব্রাইটে পরিষ্কার করে থাকি স্কচব্রাইটের মধ্যেও কিন্তু এই সরটা ঢুকে যায় ভেতরে। তো তার ফলে কিছুদিন পর দেখবে সেখান থেকে একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয়। তো এইভাবে করে সরগুলোকে অযথা নষ্ট না করে আমরা এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারি। তো যেই পাত্রে দুধটা গরম করেছি তো সেই পাত্রের মধ্যে আমি কিছুটা আটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। রুটি তো আমাদেরকে রোজই করতে হয়, তো আটাটাকে মাখতে হয়। আটা যদি সেই দুধ গরম করা পাত্রের মধ্যে যদি আমরা মেখে দিই তাহলে এই সরগুলো আর অযথা নষ্ট হবে না, বা ধুতে গেলে অনেক কষ্ট আমাদেরকে করতে হয়, অনেক ঘষা মাজা করে এই সরগুলোকে তুলতে হয়। তো এইভাবে করে আটাগুলো মেখে নিলে এই যে সরগুলো লেগে আছে হাঁড়ির মধ্যে সেই সরটাও অযথা নষ্ট হবে না, ব্যবহার করা হয়ে যাবে। আর এইভাবে করে আটা মাখলে এই রুটির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে, সেই সঙ্গে রুটিটা খুবই নরম হবে। আজকে তোমাদের সঙ্গে যে 14টা কিচেন টিপস শেয়ার করলাম, আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।